উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পেছন থেকে চাঁদ উঠেছে সে রাত্রে। থমথম করছে নিস্তব্ধ রাত্রি। তখন হঠাৎই প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল। সিংহের ডাকে সে ধর্মর করে বিছানায় উঠে বসল। শঙ্কর বলল, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারিধারে দেখবা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে। চৌকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে পূর্ব থেকে পশ্চিমে। ঘাসের বন যেন রহস্যময়, নিষ্পন্দ। সিংহ ডাকছে স্টেশন কোয়ার্টারের পেছনে প্রায় 500 গজের মধ্যে। কিন্তু সিংহের ডাক আজকাল গা সওয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতো ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করছে ওকে যে ওর সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরে ও স্টেশন ঘরে ঢুকল। ঢং ঢং করে ঘড়িতে 2টো বেজে গেল। ঘরে ঢুকে দেখল রোগী বিছানায় উঠে বসে আছে। বলল, প্লিজ একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালোই ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালো। লোকটার জ্বর তখন যেন কমেছে। সে বলল, তুমি কি বলছিলে? আমার ভয় করছে ভাবছিলে? হ্যাঁ, ডিয়েগো অ্যালভারেজের ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়েগো অ্যালভারেজ কে তা জানো না, তাই ও কথা বলছো। লোকটার ওষ্ঠ প্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত ধরনের হাসি দেখা গেল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এ লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের। বেঁটে বেঁটে মোটা মোটা আঙ্গুল, দড়ির মতো শিরাবহুল হাত, তামড়াবো দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বলল, এই সরে এসো আমার কাছে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো। আমার নিজের ছেলে থাকলেও এর চেয়ে বেশি কিছু করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি আর বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তবে তোমার একটা উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূরে যখন এসে আছো, তখন তোমার মধ্যে সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তুমি তা কারোর কাছে প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসই দিল। তারপর সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা এমন এক অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনিয়ে গেল, যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। ডিয়েগো অ্যালভারেজের কথায়, ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22? তুমি তখন মায়ের কোলের শিশু। আজ থেকে 20 বছর আগের কথা। 1888-89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম। দুনিয়ার কোনো বিপদকেই বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়ে শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা।
ওই জিনিসপত্র বইবার জন্য। জাম্বেজি নদী পার হয়ে চলেছি। পথ দেশ সম্পূর্ণ অজ্ঞাত। শুধু ছোটখাটো পাহাড়, ঘাস, মাঝে মধ্যে কাফিরদের বস্তি। ক্রমেই যেন মানুষদের বাস কমে এলো। এমন এক জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানে নদী, খাল কিংবা পর্বত দেখি সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় লোক হয়ে গেছে এই দক্ষিণ আফ্রিকায়। এই সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী তো শুনে এসেছিলাম। সেই সব গল্পের মোহই আমাকে আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল। কিন্তু বৃথায় 2 বছর নানান স্থানে ঘুরে বেড়ালুম শুধু। কত অসহ্য কষ্ট সহ্য করলাম এই 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারালুম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লুম দুপুরবেলা। কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একেবারে অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পর বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না। কত এদিক ওদিক খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিবি চোখে পড়ল। তার গায়ে সাদা সাদা কি এক কঠিন পদার্থ লেগে আছে। ঢিবিটার গায়ে সেই জিনিসটা নানান স্থানেই আছে। বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকেই মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে দিলাম। তারপর বিকেলে সেখান থেকে আবার উত্তর মুখে রওনা হলাম। কোথায় যে তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সাথে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজেই বেড়াচ্ছে। তার সঙ্গে 2 জন ম্যাটেবল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা বেশ খুশি হলাম। তার নাম জিম কার্টার। আমারই মতো ভব ঘুরে সে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা পরীক্ষা করতে গিয়ে হঠাৎই কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বলল, বন্দুকের মাছি তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে এক প্রকার উত্তেজিত হয়ে উঠল। বলল, তুমি বুঝতে পারোনি, এ জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9000 আউন্স রূপো পাওয়া যাবে। সে জায়গাতে এক্ষুনি চলো আমরা যাই। এবার আমরা লক্ষপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কার্টারের সঙ্গে আমি যে পথে এসেছিলাম সেই পথেই আবার গেলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিগদিশাহীন মরুভূমির ভেল্টের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সেই স্থান আর নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে তাঁবু উঠেছিলাম অতটা লক্ষ্য করিনি জায়গাটা। আর আফ্রিকার ভেল্ডের মধ্যে কোনো চিহ্নই বড় একটা থাকে না, তাই পুরনো জায়গাও সহজে আর খুঁজে বার করা যায় না। সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়লে না। তার মৃত্যুর পর্যন্ত আমার সঙ্গেই ছিল। আর সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনো আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সবচেয়ে বড় কষ্ট বলে আমাদের মনে হয়েছিল। তাই এখন থেকে আমরা নদীপথ ধরেই চলবো এমনটাই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফের বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফের বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিনই দুপুরের পরে কাফের বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম। বছর 5-6-এর একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে, দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই দানও চেপেছে, ওকে মেরে না ফেললে ছাড়বে না।
তাকে ও তার বাপ মাকে জিজ্ঞেস করে এইটুকুই জানা গেল যে সে বনের ধারে গিয়েছিল, তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। হ্যাঁ, আমি ওকে দেখে বুঝলাম যে কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো কোনো বনের ফল খেয়েছিল কিনা। সে বলল হ্যাঁ খেয়েছিল। জিজ্ঞেস করলাম কাঁচা ফল? মেয়েটি বলল ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই নাকি খাদ্য। এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধেই তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের একটা বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হলো খুব। 15 দিন আমরা সেই গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম। ইল্যান্ড হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেওয়ার সময় কাফির সর্দার বলল, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না? বেশ খেলবার জিনিস। নেবে সাদা পাথর? দাঁড়াও, দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুরের ফলের মতো সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হিরে, খনি বা খনির উপরকার মৃত্তিকা স্তর থেকে প্রাপ্ত পালিশ না করা হিরে। কাফির সর্দার বলল, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের বড় পাহাড় দেখছো, ধোঁয়া ধোঁয়া, এখান থেকে হেঁটে গেলে এক চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি। ও জায়গা ভালো নয়। ওখানে বুনিপ নামের এক উপদেবতা থাকে। অনেক চাঁদ আগেকার কথা। আমাদের গ্রামের 3 জন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর ফেরেনি। আর একবার একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল। সেও অনেক অনেক চাঁদ আগে। আমরা দেখিনি। আমাদের বাপ ঠাকুরদার আমলের কথা। সে গিয়ে আর ফেরেনি। কাফির গ্রাম থেকে বার হয়ে পথে আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম দূরের ওই ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট ব্যাপারটাই হচ্ছে রিক্টারভেল পর্বতশ্রেণী। দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য, অজ্ঞাত, বিশাল ও বিপদসংকুল অঞ্চল। কোনো সভ্য মানুষই সেই অঞ্চলে পদার্পণ করেনি, 2-1 দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া। এই বিস্তীর্ণ বন পর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা। তার কোনো ম্যাপ নেই। তার কোথায় কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনেই তখন স্থির করলাম, ওই অরণ্য, ওই পর্বতমালা আমাদেরই আগমনের প্রতীক্ষায় তার বিপুল রত্ন ভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে। আমরা ওখানে যাবই। কাফির গ্রাম থেকে রওনা হওয়ার প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশে নিবিড় বনে প্রবেশ করলাম। পূর্বেই বলেছি, দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়ার কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু পূর্বে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছালাম। জিম কার্টারের পরামর্শ মতো সেইখানেই রাত্রের বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলের কাঠ কুড়িয়ে আগুন জ্বাললে, আমি লাগলাম রান্নার কাজে। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম। সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করব এমনটাই মতলব ছিল। পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি এমন সময় জিম বলল, আরে পাখি রাখো, 2 পেয়ালা কফি করো তো আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে দিয়ে আবার পাখি চারাতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে নিকটে শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরোলো। আমি বললাম, জিম, অন্ধকার হয়ে এসেছে, বেশি দূর যেও না। তারপরে আমি পাখি ছাড়াচ্ছি। কিছু দূরে জঙ্গলের বাইরে এই 2বার বন্দুকের আওয়াজ শুনলাম। একটুখানি থেমে আবার আরেকটা আওয়াজ। তারপরেই সব চুপ। মিনিট 10 কেটে গেল।
জিম আসছে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। পেছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বলল, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে। চলো তাঁবুর কাছে টেনে নিয়ে যাই, চলো। দুজনে মিলে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তারপর ক্রমশ রাত হল। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবু থেকে অল্প দূরেই তখন সিংহ ডাকছে। অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেলটা নিয়ে বিছানার উপরে উঠে বসলাম। জিম শুধু একবার বলল, সন্ধেবেলার সেই সিংহটার জুড়ি। বলেই সে নির্বিকারে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আমি তারপর বাইরে এসে দেখি আগুন তখন নিভে গেছে। পাশে কাঠকুটো ছিল, তাই দিয়ে আবার জোরে আগুন জ্বাললাম। তারপর আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম আমরা। কিছু দূর গিয়ে জনা কয়েক কাফিরের সাথে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদেরকে তামাকের লোভ দেখিয়ে কুলি এবং পথপ্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তারা বলল, তোমরা জানো না তাই ও কথা বলছো। এই জঙ্গলে মানুষ আসে না। যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু। ওটা পার হয়ে মধ্যে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা। তার ওদিকে আবার এর চেয়েও উঁচু পর্বত শ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা কিন্তু বড় বিপজ্জনক। ওখানে ওখানে বুনিপ থাকে। বুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না। ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে মরতে চাই না। ভালো চাও তো তোমরা কেউ যেও না। আমরা জিজ্ঞাসা করলাম, বণিক বণিক কি? তা তারা জানে না। তবে তারা স্পষ্টভাবেই বুঝিয়ে দিল, বণিক কি তা না জানলেও সে যে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো রকমই জানে। ভয় আমাদের ধাতে ছিল না। জিম কার্টারের তো একেবারেই না। সে আরো জেদ ধরে বসল, এই বণিপের রহস্য তাকে ভেদ করতেই হবে। হীরা পাই আর না পাই, মৃত্যু মৃত্যু যে তাকে অলক্ষিতে এইভাবে টানছে, তখনও যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্করের মনে তখন অত্যন্ত কৌতূহল হয়েছে। এই ধরনের কথা সে কখনো আর শোনেনি। মুমূর্ষু ডিয়েগো আলভারেজের জীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে, তার পাকা ভুরু জোড়ার নিজেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ও ভালোবাসায় ভরে উঠল। সত্যিকারের মানুষ বটে একজন, আলভারেজ বলল। আরেক গ্লাস জল দাও। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করল। হ্যাঁ, তারপরে শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বর্ণের আর্কিড ও লায়ানা। স্থানে স্থানে সেসব বন নিবিড় ও দুষ্প্রবেশ্য। বড় বড় গাছের নিচেরকার জঙ্গল এতই ঘন যে বড়শির মতো কাটা গায়ে লাগে। মাথার উপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সে জঙ্গলে প্রবেশ করেছে কিনা তাই সন্দেহ। আকাশ সেখান থেকে দেখা যায় না। অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলে সর্বত্র। বড় বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবা, নানান রকমের বেবুন বসে আছে। অনেক সময় তো দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিচিয়ে ভয় দেখায়। দু একটা বুড়ো সর্দার বেবুন তো সত্যি হিংস্র প্রকৃতি। হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করত। জিম কার্টার বলল, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না এই জঙ্গলে। 7-8 দিন সেই নিবিড় জঙ্গলেই কাটল। জিম কার্টার ঠিকই বলেছিল।
প্রতিদিন একটা করে বেবুন আমাদের খাদ্যের যোগান দিতে দেহপাত করত। উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানান স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে, সুতরাং জলেরও অভাব ঘটল না। একবার কিন্তু বিপদও ঘটেছিল। একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জ্বেলে বেবুনের দাবনা জ্বালাবার ব্যবস্থা করছি। জিম গিয়ে তৃষ্ণার ঝোঁকে ঝর্ণার জল পান করলে তার একটু পরেই তার ক্রমাগত বমি হতে শুরু করলো, পেটে ভয়ানক ব্যথা। আমি একটু বিজ্ঞান জানতাম, আমার সন্দেহ হওয়াতে ঝর্ণার জল আমি পরীক্ষা করে দেখি। জলে দেখলাম খনিজ আর্সেনিক মেশানো রয়েছে। ওপর পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণার জলে নেমে আসছে নিশ্চয়ই। হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে ঢুকে এক বেবুন আর মাঝে মধ্যে দু একটা বিষধর সাপ ছাড়া অন্য কোনো বন্য জন্তুর সাথে আমাদের সাক্ষাৎ হয়নি। পাখির কথা আর প্রজাপতির কথা অবশ্য বাদ দিলাম, কারণ এসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণের ও শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। আর বিশেষ করে বন্যজন্তু বলতে যা বোঝায় তারা সে পর্যায়ে পড়ে না। প্রথমেই রিক্টার্সভেল পর্বতশ্রেণীর একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল। সেটা মূল ও প্রধান পর্বতের সাথে সমান্তরালভাবে অবস্থিত বটে, কিন্তু অপেক্ষাকৃত নিচু। সেটা পার হয়ে আমরা এক বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁবু ফেললাম। একটা ক্ষুদ্র নদী উপত্যকার মধ্যে দিয়েই বয়ে গেছে। নদী দেখে আমার আর জিমের আনন্দই হলো। এইসব নদীর তীর থেকেই অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। নদীর নানান দিক আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিছুই কোথাও পাওয়া যায় না। সোনার একটা রেণু পর্যন্ত নেই নদীর বালিতে। আমরা ক্রমে হতাশ হয়ে পড়লাম। তখন প্রায় 20-22 দিন সময় কেটে গিয়েছে। সন্ধ্যায় কফি খেতে খেতে জিম বলল, দেখো, আমার মন বলছে এখানে সোনার সন্ধান পাবো, থাকো এখানে আরো কিছুদিন। আরো 20 দিন কাটল। বেগুনের মাংস তখন অসহ্য, অত্যন্ত অরুচিকর হয়ে গেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরি এবার। কাফের গ্রামে আমাদেরকে ঠকিয়েছে, এখানে কিছুই নেই। একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ি রাশির মধ্যে অর্ধপ্রতিত একটা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গেই দেখতে পেলাম। দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে তুললাম। আমাদের মুখ তখন আনন্দে ও বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। জিম বলল, ডিয়েগো, পরিশ্রম এতদিনে সার্থক হলো, চিনেছ তো? আমিও বুঝেছিলাম। বললাম, হ্যাঁ, কিন্তু নদীর স্রোতে ভেসে আসা জিনিসটা, খনির কোনো অস্তিত্বই এখানে নেই। পাথরখানা ছিল দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে হীরকের জাত। অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে এটাই প্রমাণিত হয় যে এই বিশাল পর্বতশ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরের কোনো খনি আছে। নদীর স্রোতে ভেসে এসেছে তার স্তরের একটা টুকরো। সেই মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম, ধৈর্য এবং সাহস সাপেক্ষ। অবশ্য সেই পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না। কিন্তু যে দৈত্য ওই রহস্যময় বন পর্বতের অমূল্য হীরকখনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই আমাদের বাধা দিল। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যের দিকে বিশ্রাম করছি। আমাদের সামনের পরিষ্কার জায়গাটায় একটা তাল গাছ। তাল গাছের তলার গুড়িটা ঘিরে খুব ঘন বনঝোপ। হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তাল গাছটাকে এমন নাড়া দিচ্ছে যেন উপরকার শুকনো ডালপালা থরথর করে নড়ছে, যেমন নড়ে ঝড় লাগলে। গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, বাতাস নেই কোনো দিকে, অথচ তাল গাছটা নড়ছে কেন? আমাদের মনে হলো কে যেন তাল গাছের গুড়িটা ধরে ঝাঁকি দিচ্ছে। জিম তক্ষুনি ব্যাপারটা কি দেখার জন্য গুড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকে পড়ল। সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণের মধ্যেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল নিয়ে ছুটে গেলাম সেদিকে। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিমের রক্তাক্ত দেহ বনের মধ্যে পড়ে আছে।
কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত যেন ধারালো নখ দিয়ে চিড়ে ফেড়ে ফেলেছে। যেমন যেমন পুরনো বালিশ ফেড়ে তুলো বার করে তেমনই। জিম শুধু বললে, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করে বললে, পালাও পালাও। তারপরেই জিম মারা গেল। তাল গাছের গায়ে দেখি কিসের যেন একটা শক্ত মোটা চোঁচ লেগে আছে। আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তাল গাছের গায়ে গা ঘষছিল। গাছটা ওরকম নড়ছিল সেই জন্যই। জন্তুটার কোনো পাত্তা আমি পেলাম না। জিমের দেহটা ফাঁকা জায়গায় বার করে এনে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলাম। সেখানে গিয়ে দেখি মাটির উপর কোনো অজ্ঞাত জন্তুর পায়ের ছাপ। তার মোটে 3টে আঙুল পায়ে। কিছু দূর গেলুম পায়ের চিহ্ন অনুসরণ করে। জঙ্গলের মধ্যেই কিছু দূরে গিয়ে একটা গুহার মুখে পদচিহ্নটা ঢুকে গেল। গুহার প্রবেশ পথের কাছেও শুকনো বালির উপরে ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় 3টে আঙুলের থাবার দাগ রয়েছে। তখন অন্ধকার হয়ে এসেছে। সেই জনহীন অরণ্যভূমির পর্বত বেষ্টিত এক অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ বলবান জন্তুর অনুসরণ করে চলেছি। ডাইনে চেয়ে দেখি প্রায় অন্ধকার সন্ধ্যায় সুউচ্চ ব্যাসল্টের দেওয়াল খাড়া উঠে গেছে প্রায় 4000 ফুট। মনে নিবিড় ও খুব উঁচুতে পর্বতের বাঁশবনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ। কিংবা হয়তো আমার চোখের ভুল। অনন্ত আকাশের আভা পড়ে থাকবে হয়তো। ভাবলাম এই গুহায় ঢোকা কিংবা এইখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহটা নিয়ে তাঁবুতে ফিরে এলাম। সারা রাত মৃতদেহ নিয়ে আগুন জেলে রাইফেল তৈরি করে বসে রইলাম। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে বার হলাম আমি। কিন্তু মুশকিল হলো এই যে সেই গুহা কিংবা সেই তাল গাছটা পর্যন্ত অনেক খুঁজেও কিছুতে বার করতে পারলাম না। ওরকম অনেক গুহাই আছে এই পর্বতের নানান জায়গায়। সন্ধ্যার পর অন্ধকারে যে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহাদুর্গম রিক্টার্সভেল পর্বতশ্রেণীর বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সেই কাফের বস্তিতে পৌঁছলাম। তারা চিনতে পারল, খুব খাতিরও করল। তাদের কাছে জিমের মৃত্যুর কাহিনী বলল। শুনে তাদের মুখ যেন ভয়ে কেমন হয়ে গেল। ছোট ছোট চোখ ভয়ে বড় হয়ে উঠল। বলল, সর্বনাশ বুনিপ, ওই ভয়েই তো ওখানে কেউ যায় না। কাফের বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে একটা ডাচ লঞ্চ পেলাম। তাতে করেই সভ্য জগতে পৌঁছালাম। আমি আর কখনো রিক্টার্সভেল পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়োর যুদ্ধ এসে পড়ল। যুদ্ধে গেলাম। আহত হয়ে প্রিটোরিয়ার হাসপাতালে অনেকদিন রইলাম। তারপর সেরে উঠে কমলালেবুর বাগানে একটা কাজ পেয়ে সেইখানেই ছিলাম এতদিন। বছর 4-5 শান্ত জীবনযাপন করার পরে এবার ভালো লাগলো, তাই আবার বের হয়েছিলাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক, ইয়াং ম্যান। এবার আমার চলা বোধ হয় ফুরবে। এই ম্যাপখানা তুমি রাখো। এটা রিক্টার্সভেল পর্বত ও যে নদীতে আমি হিরে পেয়েছিলাম মোটামুটি ভাবে আঁকা আছে। সাহস থাকে তো সেখানে যেও, বড় মানুষ হবে তুমি। বোর যুদ্ধের পর ওই অঞ্চলে ওয়াই নদীর তীরে 2-1টা ছোট বড় হীরের খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হিরে পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। তুমি যেও। ডিয়েগো আলভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়েগো আলভারেজ সে যাত্রা সেরে উঠল এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছেই রাখল। কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে, ঘরে তার মন বসে না। একদিন সে যাবার জন্যে ব্যস্ত হয়ে পড়ল।
শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল। বলল, চলো, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে? সেই হলদে হীরের খনি। অসুখের ঝোঁকে অ্যালভারেজ যেসব কথা বলেছিল এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না। বেশিরভাগ সময় চুপ করে থাকে, কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বলল, আমি যে কথাটা না ভেবে বলেছি তা কিন্তু মনে করো না, কিন্তু আলিয়ার পেছনে ছোটবার সাহস আছে তোমার? আছে কিনা দেখতে দোষ কি? আজই বলো তো মাভু স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি? অ্যালভারেজ কিছুক্ষণ ভেবে বলল, করো তার, কিন্তু আগে ভাগে বুঝে দেখো, যারা সোনা বা হিরে খুঁজে বেড়ায় তারা সব সময় কিন্তু তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেল্ডে প্রসপেক্টিং করে বেরিয়েছে। আরও দিন দশেক পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়ানজা হ্রদে স্টিমার চড়ে দক্ষিণ মুখে মোয়ানজার দিকে যাবে ঠিক করল। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জিব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদেও ভয় করে না। 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়, যে সে মারতে পারে না। সেই জন্য মানুষকে এদের ততটা ভয় নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু। এক এক দলে 200-300 হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইল, তার পরক্ষণেই মাঠের দূর প্রান্তরের দিকে সবাই 4 পা তুলে দৌড়। কিসুমু থেকে স্টিমার ছাড়ল। এটা ব্রিটিশ স্টিমার। ওদের পয়সা নেই বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে, সঙ্গে নাইরোবি শহর থেকে কাঁচের পুঁতি, কম দামের খেলো আয়না, ছুরি প্রভৃতি নানান জিনিস। স্টিমার থেকে নেমে ওরা আবার পথ চলে। ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামল তার নাম মোয়ানজা। এখান থেকে 300 মাইল দূরে ট্যাবোরা। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাবার সময় অ্যালভারেজ বলল, টাঙ্গানিয়াকার মধ্যে দিয়ে যাওয়াটা বড় বিপজ্জনক ব্যাপার। এখানে একরকম মাছি আছে, তা কামড়ালেই স্লিপিং সিকনেস হয়। এই স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানাইকা প্রায় জনশূন্য হয়ে পড়েছে। মোয়ানোজা থেকে ট্যাবোরার পথে সিংহের ভয়ও খুব বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্যই বলা চলে। শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট্ট খড়ের বাংলো। সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। অ্যালভারেজকে সে খুব খাতির করল। শঙ্করকে দেখে বলল, একে পেলে কোথায়? এ তো হিন্দু, তোমার কুলি। আমার ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বলল, কিরকম? অ্যালভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করল। তার রোগের কথা, শঙ্করের তাকে সুস্থ করে তোলার কথা। কেবল যেটা বলল না সেটা হলো ওরা কোথায় যাচ্ছে এবং কি উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বলল, বেশ ভালো। ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস আর দয়া দুই আছে। ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে ভালোই বটে, কিন্তু একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল তা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে। আমার এখানেই রাত্রি যাপন করো। এটা গভর্নমেন্টের বাংলো। আমিও তোমাদের মতো সারাদিন পথ চলে বিকেলের দিকে এসে উঠেছি। সাহেবের একটা ছোট গ্রামোফোন আছে। সন্ধ্যার পরে টিনবন্দি বিলাতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছের সহযোগে সন্ধ্যা ভোজন সমাপ্ত করার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময়
অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধ হলো মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বলল, টাঙ্গানিয়াকায় বেজায় সিংহের উপদ্রব, আর বড় হিংস্র এরা। প্রায় অধিকাংশ সিংহই মানুষ খেকো। মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে, এখন মানুষ ছাড়া আর কিচ্ছু চায় না। শঙ্কর ভাবল খুব সুসংবাদ বটে। ইউগান্ডা রেলওয়ে তৈরি হবার সময় সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালোই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিল, সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে। স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে, গায়ে যেন না বসে। দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সুঁড়ি পথ। খুব সাবধান শঙ্কর, এসব ঘাসের বনেই হচ্ছে সিংহের আড্ডা। বেশি পেছনে থেকো না। অ্যালভারেজের বন্দুক আছে, এই একটা ভরসা। আর একটা ভরসা এই যে অ্যালভারেজ যাকে বলে ক্র্যাক শট, তাই অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না। কিন্তু অত বড় অপর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেল না, কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়ার স্ট্র্যাপ খোলবার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাতের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। অ্যালভারেজ বলল, সামনে কোনো গ্রাম নেই, অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয়। একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দুটুকরো ক্যাম্বিস ঝুলিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো হলো। কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রে খাবার তৈরি করতে বসল শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে অ্যালভারেজ ডাকল, শঙ্কর ওঠো। শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসল। অ্যালভারেজ বলল, কি একটা জানোয়ার তাঁবুর চারিপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে ধরো। সত্যি একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা ক্যাম্বিসের পর্দার বাইরেই শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্পাবশিষ্ট আলোকে সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করল। পরক্ষণে জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢোকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভেতর থেকেই অ্যালভারেজ পরপর দুবার রাইফেল ছুড়ল। শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠালো, কিন্তু শঙ্কর ঘোড়া টেপবার আগে অ্যালভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। ওরা টর্চ জেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখল তাঁবুর পূব দিকের পর্দার বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অ্যালভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনো অনেক, ওটা এইখানেই পড়ে থাক। চলো আমরা আমাদের ঘুম শেষ করে নিই। দুজনেই এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল অ্যালভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো অ্যালভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেবার জন্য টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে, কিন্তু এ রাত্রে সেই ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে থাকবে। তাছাড়া সিংহ ডাকছে তাঁবু থেকে 20 হাতের মধ্যে। অ্যালভারেজ আবার জেগে উঠল, বলল, না, জ্বালালে দেখছি, রাতে একটু ঘুমোতে দিলে না।
আগের সিংহটার জোড়া, সাবধানে থেকো। বড় পাজি জানোয়ার এই সিংহ। কি দুর্যোগের রাত্রি! তাঁবুর আগুনও তখন নিবু নিবু, আর বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। পাতলা ক্যাম্বিসের চটের মাত্র ব্যবধান, আর ওদিকে সাথী হারা পশু। বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করল। দিন 15 পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিয়াকা হ্রদের বক্ষে ভাসল। হ্রদ পার হয়ে অ্যালবার্টভিল নামে একটা ছোট্ট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমারে চড়ে 3 দিনের পথ। সানকিনি যেতে হবে। সানকিনি নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বন জঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান। একজন বর্ণসংকর পর্তুগিজ ওর কাছে এসে বলল, হ্যালো, কোথায় যাবে? দেখছি নতুন লোক। আমার চেনো না নিশ্চয়ই। আমার নাম আলবুকার্ক। শঙ্কর চেয়ে দেখল অ্যালভারেজ তখনও স্টেশনের মধ্যে। লোকটার চেহারা যেমন কর্কশ তেমনই কদাকার, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুণে নেওয়া যায়, এমনই সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বলল, তোমার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম। তুমি দেখছি কালা আদমি আছো। বোধহয় ইস্ট ইন্ডিজের। আমার সঙ্গে পোকার খেলবে চলো। শঙ্কর ওর কথা শুনে চটেছিল, বলল, তোমার সঙ্গে পোকার খেলবার আমার একটু আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝল লোকটা পোকার খেলবার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা কখনো জীবনে দেখেওনি। সে জানত নাইরোবিতে বদমাইশ জুয়ারিরা পোকার খেলার ছল করে নতুন লোকের সর্বনাশ করে। এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল। সে আরও কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বলল, হোয়াট? নিখার কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দি যে তোর মতো কালা আদমিকে আলবুকার্কে রিভলভারের গুলিতে কাঁদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে কাবোলাতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারের দ্বন্দ্বযুদ্ধ করবে। শঙ্কর দেখল এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাক শুট গুন্ডা। আর সে কি? কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল, কিন্তু যুদ্ধ না করে যদি পোকারই খেলে তবে সর্বস্ব যাবে। হয়তো 8 মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে। লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমিষের মধ্যে রিভলভার বের করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বলল, যুদ্ধ না, পোকার। শঙ্করের মাথায় রক্ত উঠে গেল। ভীরুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে যাচ্ছে যুদ্ধ, এমন সময় পেছন থেকে ভয়ানক বাজখাই সুরে কে বলল, এই সামলাও, গলিতে মাথার চাঁদি উড়ল। দুজনেই চমকে উঠে পেছনে চাইল। অ্যালভারেজ তার উইনচেস্টার রিপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল। অ্যালভারেজ বলল, বালকের সাথে রিভলভার ডুয়েল? হ্যাঁ, 3 বলতে পিস্তল ফেলে দিবি?
1, 2, 3। আলবুকার্কের শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। অ্যালভারেজ বলল, বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি না? শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে। আলবুকার্ক একটু বিস্মিত হলো। অ্যালভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেওনি। সে হেসে বলল, আচ্ছা মেট, কিছু মনে কইরো না, আমারই হাট। দাও আমার পিস্তলটা, দাও ছোকরা, কোনো ভয় নেই, দাও দাও, এসো হাতে হাত দাও। তুমিও মেট। আলবুকার্ক রাগ পুষে রাখে না। এসো কাছেই আমার কেবিন, এক গ্লাস বিয়ার খেয়ে যাও। অ্যালভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে। ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে অ্যালবুকার্কের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল। প্রাণখোলা হাসি হেসে কত গল্প করল, যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হল। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এখন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনই ধারা দিল খোলা হেসে খোশ গল্প করতে পারে, পৃথিবীতে সে ধরনের লোক বেশি নেই। পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে যাবার জন্যে। নদীর দুই তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনে সে কখনো দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই। সেখানে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ। কিন্তু কঙ্গো নদী বেয়ে স্টিমার যত অগ্রসর হয় দুধারে নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা, বনের ফুল। বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী, আপনার সৌন্দর্যে ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ। শঙ্করের মধ্যে যে সৌন্দর্য প্রিয় ভাবুক মনটি ছিল তা এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্নজাল রচনা করে। কারণ হাজার হোক সে বাংলার মাটির ছেলে। ডিয়েগো আলভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণান্বেষী প্রসপেক্টর নয়। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারা ভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বন্যজন্তুর ডাক কানে আসে। শঙ্করের চোখে ঘুম নেই। এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও জেগে বসে থাকে। ওই জল জলে সপ্তর্ষিমণ্ডল, আকাশে অনেক দূরে তার ছোট্ট গ্রামের মাথায়ও আজ এমনই সপ্তর্ষিমণ্ডল উঠেছে। ওই রকম এক ফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও উঠেছে সেখানে। সেসব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে সে এসে পড়েছে, আরও কত দূরে তাকে যেতে হবে। কি এর পরিণতি কে জানে। দুদিন পরে বোট এসে সানকিনি পৌঁছালো। সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হলো। জঙ্গল এদিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড়। অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষ শূন্য, কোনো কোনো পাহাড়ে ইউফোরবিয়া জাতীয় গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সূর্যাস্তের রং, জ্যোৎস্না রাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে। অ্যালভারেজ বলল, এই ভেল্ড অঞ্চলের সব জায়গায় একই রকম দেখতে বলে পথ হারাবার সম্ভাবনা খুব বেশি। খুব সাবধানে। কথাটা যেদিন বলা হলো সেদিনই ঘটল এক কাণ্ড। জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট্ট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন জ্বালল। শঙ্কর জল খুঁজতে বেরোলো, সঙ্গে অ্যালভারেজের বন্দুকটা নিয়ে গেল।
কিন্তু মাত্র 2টি টোটা। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকার সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিল। শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি। হঠাৎ চারিধারে চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে দূরে ছোট বড় পাহাড়, একই রকম দেখতে সব দিক, কোনো চিহ্ন নেই, সব একাকার। মিনিট 5-6 হাঁটবার পরই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে। তখন অ্যালভারেজের কথাটা তার মনে পড়ল, কিন্তু তখনও সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্ব বুঝতে পারল না। হেঁটেই যাচ্ছে। একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, একবার মনে হয় ডাইনে। তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন? কোথায় সেই ছোট পাহাড়টা? 2 ঘন্টা হাঁটবার পরে শঙ্করের খুব ভয় হলো। ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেশিয়ার এই জনমানব শূন্য সিংহ সংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে। অনাহারে এবং এই কনকনে শীতে, বিনা কম্বল ও বিনা আগুনে। সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে, অর্থাৎ পথ হারানোর 24 ঘন্টার পরে, উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষু শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় 7 মাইল দূরে একটা ইউফোর্নিয়া গাছের তলা থেকে অ্যালভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো। অ্যালভারেজ বলল, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরুপ্রান্তরে গিয়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমার মতো অনেকেই রোডেশিয়ার ভেল্ডে এইভাবে মারা গিয়েছে। এসব ভয়ানক জায়গা। তুমি আর কখনো তাঁবু থেকে ওরকমভাবে বেরিও না, কারণ তুমি এখনো আনাড়ি। মরুভূমিতে ভ্রমণ কৌশল তোমার জানা নেই, ডাহা মারা পড়বে। অ্যালভারেজ, তুমি 2 বার আমার প্রাণ রক্ষা করলে, এ আমি কখনো ভুলবো না। ইয়াং ম্যান, তুমি ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতো এতদিন। মাস 2 ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলোর মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল্ড অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বত শ্রেণী দেখা গেল। অ্যালভারেজ ম্যাপ মিলিয়ে বলল, ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থল, রিক্টার্সভেল্ড পর্বত। এখনো এখান থেকে 40 মাইল হবে। আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এ অঞ্চলে অনেক বাওবাব গাছ। শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ ছায়া বিরল অথচ বিশাল। সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আব বেরিয়েছে। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাওবাব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধ্যাবেলা দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে অ্যালভারেজ বলল, এই যে দেখছো রোডেশিয়ার ভেল্ড অঞ্চল, এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। কিম্বারলি খনির নাম শুনেছ নিশ্চয়ই। আরো অনেক ছোটখাটো খনি আছে। এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোকে পেয়েছে, এখনো পায়। কথা শেষ করেই বলে উঠল, ও কারা? শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল। বলল, কোথায় কি? কিন্তু অ্যালভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ। একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে শঙ্করের চোখে পড়ল। অ্যালভারেজ বলল, শঙ্কর, শঙ্কর, বন্দুক নিয়ে এসো, চট করে যাও, টোটা ভরে। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখল
আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনো অন্ধকারের মধ্যে দিয়ে আসছে। একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের সামনে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখল আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায়। তাদের হাতে কিছু নেই, পরনে লেংটি, গলায় সিংহের লোম, মাথায় পালক, সুগঠিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি। আলভারেজ জুলু ভাষায় বলল, কি চাও তোমরা? ওদের মধ্যে কি কথাবার্তা চলল। তারপরে ওরা সব মাটির ওপর বসে পড়ল। আলভারেজ বলল, শঙ্কর, ওদের খেতে দাও। তারপরে অনুচ্চ স্বরে বলল, বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। টিনের খাবার খোলা হলো। সকলের সামনেই খাবার রাখল শঙ্কর। অ্যালভারেজও এই সঙ্গে আবার খেতে বসল। যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময়ই তাদের নৈশ আহার শেষ করেছে। শঙ্কর বুঝল অ্যালভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশের রীতি অতিথির সঙ্গে খেতে হয়। অ্যালভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়া শেষ করে ওরা চলে গেল। চলে যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে অ্যালভারেজ বলল, ওরা মাটাবল জাতির লোক, ভয়ানক দুর্দান্ত। ব্রিটিশ গভর্নমেন্টের সাথে অনেকবার লড়েছে ওরা। শয়তানকেও ভয় পায় না। ওরা সন্দেহ করেছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে। আমরা যে জায়গাটায় আছি ওটা ওদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না শঙ্কর। ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে। চলো, আমরা তাঁবু তুলে রওনা হই। তবে তুমি বন্দুক আনতে বললে কেন? এই দেখো, ভেবেছিলাম ওরা যদি খেয়েও না ভোলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দেখো, রিভলভার পেছনে রেখে তবে খেতে বসেছিলাম। এই কটাকে আরামসে সাবার করে দিতাম। আমার নাম দিয়েগো আলভারেজ। আমিও একসময় শয়তানকে ভয় করতাম না, এখনো করি না। ওদের হাতের মাঝ মুখে পৌঁছাবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত। হ্যাঁ, আরও 5-6 দিন পথ চলবার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যানীর মধ্যে ওরা প্রবেশ করল। স্থানটি যেমন নির্জন তেমনই বিশাল। সে বন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায়, সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না। অ্যালভারেজও তাকে সাবধান করে দিয়ে বলল, খুব হুঁশিয়ার শঙ্কর। বনে চলাফেরা যার অভ্যাস নেই সে পদে পদে এইসব বনে পথ হারাবে। অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে। মরুভূমিতে যেমন পথ হারিয়ে ঘুরছিলে, এর মধ্যেও ঠিক তেমনই পথ হারাতে পারো। কারণ এখানে সবই একরকম। এক জায়গা থেকে আরেক জায়গাকে পৃথক করে চিনে নেবার জন্য কোনো চিহ্নই নেই। ভালো বুশম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে। বন্দুক না নিয়ে এক পাও কোথাও যাবে না, এটাও যেন মনে থাকে। মধ্য আফ্রিকার বন কিন্তু শৌখিন ভ্রমণের পার্ক নয়। শঙ্করকে তা না বললেও চলত, কারণ এইসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখেই সে বুঝতে পেরেছে। সে জিজ্ঞেস করল, তোমার সেই হলদে হীরের খনি আর কত দূরে? এই তো রিক্টার্সভেল পর্বতমালা, ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে। তোমার ধারণা নেই, বললাম যে। আসলে রিক্টার্সভেলের এটা বাইরের থাক। এরকম আরো অনেক থাক আছে। সমস্ত অঞ্চলটা এতটা বিশাল যে পূবে 70 মাইল আর পশ্চিম দিকে 100 থেকে 150 মাইল পর্যন্ত গেলেও এই বন আর পাহাড় শেষ হবে না। সর্বনিম্ন প্রস্থ 40 মাইল। সমস্ত জড়িয়ে 8-9 হাজার বর্গ মাইল এই রিক্টার্সভেল পার্বত্য অঞ্চল আর অরণ্য।
এই বিশাল অজানা অঞ্চলের কোনখানে যে এসেছিল আজ থেকে 7-8 বছর আগে, ঠিক সেই জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা ইয়াংম্যান? এদিকে তো খাবার ফুরিয়েছে, শিকারের ব্যবস্থা দেখতে হয়, নইলে কাল থেকে বায়ুভক্ষণ ছাড়া উপায় নেই। কিচ্ছু ভেবো না, দেখছো না গাছে গাছে বেগুনের মেলা। কিছু না মেলে তো বেগুনের দামনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো কাল থেকে। আজ আর নয়, তাবু ফেলো, বিশ্রাম করা যাক। একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বালালো। শঙ্কর রান্না করলো। আহারাদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে। অ্যালভারেজ কড়া তামাকে পাইপ টানতে টানতে বলল, জানো শঙ্কর, আফ্রিকার এইসব অজানা অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না। খুব কম সভ্য মানুষ এসেছে এখানে। ওকাপি বলে একটা জানোয়ার তো প্রথম দেখা গেল 1900 সালে। এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ শুয়োরের চেয়ে প্রায় 3 গুণ বড় আকারে। 1888 সালে মোজেস কাউলে, একজন পৃথিবী পর্যটক এবং বড় শিকারী, সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়ানের কঙ্গোর লুয়ালাবু অরণ্যের মধ্যে। তিনি বহু কষ্টে একটা শিকারও করেন এবং নিউ ইয়র্কের প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে সেটা উপহার দেন। বিখ্যাত রোডেশিয়ান মনস্টারের নাম শুনেছ? না, কি সেটা? শোনো তবে। রোডেশিয়ার উত্তর সীমান্তে প্রকাণ্ড জলাভূমি আছে। ওদেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মধ্যেই দেখেছে। ওরা বলে তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো তার শিং আছে, গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশালা দেহটা জলহস্তির মতো, লেজটা আবার কুমিরের মতো। বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও নাকি খুব হিংস্র। জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি, তবে এই অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা বেশ শক্ত। কিন্তু 1880 সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর রোডেশিয়ার এই অঞ্চল বহুদিন ঘুরেছিলেন সোনার সন্ধানে। মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউজের এডিকং ছিলেন। নিজে একজন ভালো ভূতত্ত্ব এবং প্রাণীতত্ত্ববিদও ছিলেন। ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন। তিনিও বলেন যে জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর জাতীয় সরীসৃপের মতো এবং বেজায় বড়, কিন্তু তিনি জোর দিয়ে কিছু বলতে পারেননি, কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কোভিরান্ডো হ্রদের সীমানায় জলাভূমিতে আবছায়াভাবে তিনি জানোয়ারটাকে দেখেছিলেন। জানোয়ারটার ঘোড়ার চিহি ডাকের মতো ডাক শুনেই তার সঙ্গীকার জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বলল, সাহেব সাহেব পালাও পালাও, ডিঙ্গনেক হলেও ওই জানোয়ারের জুলু না। 2-3 বছরে একাধবার দেখা দেয় কি না দেয়, কিন্তু সেটা এতই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার। মিস্টার মার্টিন বলেন তিনি তার 303 টোটা গোটা দই উপরে উপরে ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে। অত দূর থেকে তাক হলো না, রাইফেলের আওয়াজেই সেটা সম্ভবত জলে ডুব দিলে। তুমি কি করে জানলে এসব? মিস্টার মার্টিনের ডায়েরি ছাপা হয়েছিল নাকি? না, অনেকদিন আগে বুলাওয়ে ক্রনিক্যাল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটি বেরিয়েছিল। আমি তখন সবে দেশে এসেছি। রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতাম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে। কাগজখানা অনেকদিন আমার সাথে রেখেও দিয়েছিলাম। তারপর কোথায় হারিয়ে গেল কে জানে। ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেশিয়ান মনস্টার। তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখোনি? প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। এই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো, হয়তো শঙ্করের ভুল হতে পারে, কিন্তু শঙ্করের মনে হয় সে দেখল অ্যালভারেজ, দুর্ধর্ষ ও নির্ভীক অ্যালভারেজ, দুধে ও অভ্যর্থ লক্ষ্য অ্যালভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল, এবং সেইটাই সকলের চেয়ে আশ্চর্য, যেন পরক্ষণেই
শিউরে উঠল। সঙ্গে সঙ্গে অ্যালভারেজ যেন নিজের অজ্ঞাতসারেই চারিপাশের জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্য ভরা দুরারোহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখল। কোনো কথা বলল না, যেন এই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময়ী পুরাতন ঘটনা ওর স্মৃতিতে ভেসে উঠেছে, যে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয়। অ্যালভারেজ ভয় পেয়েছে। অবাক অ্যালভারেজের ভয়! শঙ্কর ভাবতেও পারে না, কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল। এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময়ী বনানী, এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে। যে বীর হও, নির্ভীক হও, এগিয়ে এসো সে, কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সে গহন রহস্যের সন্ধান। রিক্টার্স ভেল্ট পর্বতমালা ভারতবর্ষের দেবতাত্মা নাগাধিরাজ হিমালয় নয়। এদেশের মাসাই, জুলু, মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর, বর্বর ও নরমাংস লোলুপ। সে কাউকে রেহাই দেবে না। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে শঙ্করের আফ্রিকান অ্যাডভেঞ্চার চাঁদের পাহাড়। পরের পর্ব আসছে খুব শীঘ্রই, আপনারা কিন্তু শুনতে ভুলবেন না।